নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আমরা আমাদের এই যে সাধনা, এই সাধনায় মা বাবার আশীর্বাদে, গুরুদেবের কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছানুসারে সফল হব। তাই তো? তাহলে এসো শুরু করি আমাদের আজকের রূপকথার গল্প, ভিনদেশি রূপকথা, যেটা গ্রিমস ফেয়ারি টেলসের বঙ্গানুবাদ বলতে পারো, এবং এর সংকলন করেছেন শ্রী ধীরেন্দ্রলাল ধর। এটা প্রকাশিত হয়েছে কিশোর ভারতী থেকে। তাহলে এসো আমরা শুরু করি, আজ চলে যাই একটা গল্পে। সেই গল্পটা হলো রাজকন্যার বিয়ে। বাপরে, রাজকন্যার বিয়ে! যাই হোক, আমাকে কাউকে ডাকছে না, কিন্তু তাতে ক্ষতি কি? আমরা নিজেরাই নয় গল্প শুনে, গল্প পড়ে আনন্দিত আনন্দিত হয়ে যাব, তাই তো? তাহলে রাজকন্যার বিয়ে। এক ছিল রাজা, তার ছিল পরমা সুন্দরী এক কন্যা। রাজকন্যার বিয়ের বয়স হয়েছে। রাজা স্বয়ম্বর সভা ডাকলেন, দেশ বিদেশের রাজপুত্রদের নিমন্ত্রণ করলেন সেই সভায়। রাজকন্যা বর পছন্দ করবে। রাজসভায় যত রাজপুত্র এসে বসলো, রাজকন্যা এলো তাদের দেখে পছন্দ করতে, কিন্তু রাজকন্যার মনে ছিল ভারী অহংকার, কাউকেই তার পছন্দ হলো না। রাজকন্যা একজন রাজপুত্রকে দেখে আর বলে, কি মোটা, যেন পিঁপে, কি বেঁটে, যেন একটা বামন, এর মুখখানা কি ফ্যাকাশে, যেন মোমের পুতুল, এর মুখখানা কি লাল, ঠিক বাঁদরের মতো, দেখো উনি কেমন বেঁকে বসেছেন, যেন একটি উট, দেখো ওর মুখে কেমন দাড়ি, যেন একটি রামছাগল। রাজকন্যা সবাইকে বিদ্রূপ করলো। মনের দুঃখে রাজপুত্রেরা যে যার দেশে চলে গেল। রাজার ভারী রাগ হলো। তিনি বললেন, যখন এত রাজা মহারাজার ছেলেকে রাজকন্যার পছন্দ হলো না, তখন ওর সঙ্গে আমি এক ভিখারির বিয়ে দেব। যে রাজবাড়িতে ভিক্ষা করতে আসবে তারই সঙ্গে রাজকন্যার বিয়ে দেব। দুদিন পরে রাজবাড়িতে এলো এক বাউল, এলো ভিক্ষা করতে। একতারা বাজিয়ে গান গেয়ে বাউল ভিক্ষা চাইল। রাজামশাই বললেন, ভিখারিকে ভিতরে নিয়ে এসো। ভিখারি এলো রাজসভায়, ময়লা কাপড় পরনে, এক মুখ দাড়ি গোঁফ। রাজা বললেন, তোমার সঙ্গে রাজকন্যার বিয়ে হবে। ভিখারি বলল, সে কি মহারাজ, আমি যে ভিখারি। রাজা বললেন, আমি ভিখারির সঙ্গেই রাজকন্যার বিয়ে দেবো। রাজকন্যা তো কেঁদে ফেলল। আচ্ছা, এই দেখো, এইটা হলো সেই ভিখারি যার হাতে একটা একতারা আছে। রাজকন্যা তো কেঁদে ফেলল। রাজা কোনো কথা শুনলেন না। সেই ভিখারির সঙ্গে রাজকন্যার বিয়ে হয়ে গেল। রাজা বললেন, রাজকন্যা কোনো রাজপুত্রকে বিয়ে করেনি, বিয়ের পর তার আর রাজবাড়িতে থাকা চলবে না। ভিখারির সঙ্গে তাকে চলে যেতে হবে রাজবাড়ি ছেড়ে। যেখানে ভিখারি থাকে সেখানে রাজকন্যা থাকবে। রাজার হুকুম। ভিখারির হাত ধরে রাজকন্যা পথে বেরিয়ে পড়ল। ভিখারি ভিক্ষা করে আর পথ চলে। রাজকন্যাও ভিখারির সঙ্গে চলে। পথ চলার অভ্যাস নেই, চলতে চলতে পায়ে ব্যথা ধরে। এক বাগানের ধারে এসে রাজকন্যা বসে পড়ল। জিজ্ঞাসা করলো, এ কার বাগান? ভিখারি বললে, সেই যে রাজপুত্র যাকে তুমি ছাগলদাড়ি বলেছিলে, এটি তার বাগান। রাজকন্যা বলল, হায় হায়, যদি তার সঙ্গে আমার বিয়ে হতো তাহলে আজ আমাকে এভাবে পথ চলতে হতো না। চলতে চলতে দুজনে এসে পড়ল প্রকাণ্ড এক ধান খেতে। যত দূর চোখ যায় শুধু ধানের শীষ বাতাসে মাথা দোলাচ্ছে। রাজকন্যা বলল, এ কার ক্ষেত? ওই দেখো, জিজ্ঞাসা করছে রাজকন্যা, ছবিতে দেখতে পাচ্ছি, তাই তো? তো ভিখারি বলল, সেই যে রাজপুত্র যাকে তুমি ছাগলদারি বলেছিলে, এটি তার ক্ষেত। রাজকন্যা বলল, হায় হায়, যদি তার সঙ্গে আমার বিয়ে হতো তাহলে আজ আমাকে এভাবে পথ চলতে হতো না।
চলতে চলতে দুজনে এসে পড়ল এক প্রকাণ্ড শহরে। বাড়ির পর বাড়ি, দোকান পসারি, ঘোড়া গাড়ি, মানুষের ভিড়। রাজকন্যা বলল, এই শহর কার? ভিখারি বলল, সেই যে রাজপুত্র, যাকে তুমি ছাগলদারি বলেছিলে, এই শহর তার। রাজকন্যা বলল, হায় হায়, যদি তার সঙ্গে আমার বিয়ে হতো তাহলে আজ আমাকে এভাবে পথ চলতে হতো না। ভিখারি বলল, বারবার তুমি এমন কথা বলছো কেন? আমাকে যদি তোমার পছন্দ না হয়ে থাকে, যেদিকে মন চায় তুমি চলে যেতে পারো। রাজকন্যা চুপ করে যায়। ভিখারি তাকে নিয়ে এলো শহরের এক কুঁড়ে ঘরে। বলল, এই আমাদের বাড়ি। রাজকন্যা বলল, এইখানে থাকতে হবে? ভিখারি বলল, হ্যাঁ, এইখানে থাকতে হবে। রাজকন্যা বলল, ঝি চাকর নাই তো? ভিখারি বলল, চাকর বলতে আমি, আর ঝি বলতে তুমি। রাজকন্যা তো কেঁদে ফেলল, কিন্তু তখন কেঁদে কোনো লাভ নেই। ভিখারি বলল, কাঁদতে কাঁদবে পরে, এখন রান্না করো, কিছু খেতে হবে তো। রাজকন্যা রাঁধতে জানে না, তা রাঁধবে কি? ভিখারি কাঠ কাটে, উনুনে আগুন দেয়। রাজকন্যা রাঁধতে গিয়ে হাত পুড়িয়ে ফেলে। ভাত হয় আধসেদ্ধ, তরকারি হয় পোড়া। কোনো মতেই দুটি খেয়ে ভিখারি বলল, বসে বসে তো আর দিন চলবে না, খাবো কি? পয়সা রোজগার করতে হবে। আমি বন থেকে বেত কেটে আনি, তুমি ঝুড়ি বুনবে। রাজকন্যা বলল, ঝুড়ি বুনতে তো জানি না। ভিখারি বলল, শিখিয়ে দেবো। ভিখারি চলে গেল, বন থেকে বেত কেটে নিয়ে এলো। রাজকন্যা শিখল ঝুড়ি বুনতে, কিন্তু বেতের আঁশ বিঁধে রাজকন্যার আঙুল ফুলে উঠল। ভিখারি বলল, তুমি ঝুড়ি বুনতে পারবে না, তুমি সুতো কাটতে শেখো। ভিখারি তুলো নিয়ে এলো, চরখা নিয়ে এলো, রাজকন্যাকে শেখালো সুতো কাটতে। কিন্তু রাজকন্যার নরম আঙুল সুতোয় কেটে গিয়ে ফুলে উঠল। ভিখারি বলল, তুমি সুতো কাটতেও পারবে না? তোমার জন্য তোমার অন্য কাজ চাই। আমি মাটির হাঁড়ি কলসি গড়ব, হাটে একটা দোকান করব, বসে তোমাকে বেচতে হবে। রাজকন্যা বলল, হাটে বসবো আমি হাঁড়ি বেচতে? যারা আমাকে রাজকন্যা বলে চিনবে তারা কি ভাববে? ভিখারি বলল, তুমি তো এখন আর রাজকন্যা নও, তুমি এখন তো ভিখারির বউ, রোজগার না করলে খাবে কি? রাজকন্যা হাটের দোকানে গিয়ে বসতে হলো। রাজকন্যাকে হাটের দোকানে গিয়ে বসতে হলো। ভিখারি বালিমাটির হাঁড়ি গড়ে, পুঁজো গড়ে, কলসি গড়ে। হাটের দোকানে বসে রাজকন্যা বিক্রি করে, দিন কাটে। একদিন এক সৈনিক ঘোড়ায় চড়ে যাচ্ছিল। সৈনিক মাতাল, ঘোড়া ছুটিয়ে দিলে রাজকন্যার হাঁড়ির দোকানের উপর দিয়ে। সব ভেঙে গেল। রাজকন্যা কাঁদতে লাগলো। সৈনিক চোখ রাঙিয়ে চলে গেল। রাজকন্যা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলো। ভিখারি বলল, তুমি একটা দোকান চালাতেও পারো না? যাককে, চলো রাজবাড়িতে দাসীর যদি কোনো কাজ পাওয়া যায়, তোমাকে ভর্তি করে দিয়ে আসিকে, সুখে থাকতে পাবে, খেতে পড়তে পাবে। ভিখারি রাজকন্যাকে রাজবাড়ির দাসী করে দিল। রান্নাঘরের দাসী। রাঁধুনিকে যোগান দিতে হয়, খাবার গোছাতে হয়, রান্নাঘরে যখন যা দরকার হয় সব কিছুই করতে হয়। সারা দিন কাজ করার পর সন্ধ্যার সময় রাজকন্যার ছুটি হয়। নিজের খাবার আর ভিখারির খাবার নিয়ে রাজকন্যা ফিরে আসে তার কুঁড়ে ঘরে। এইভাবে দিন কাটে। রাজকন্যা একদিন খাবার নিয়ে ফিরছে, এমন সময় রাজপুত্র এসে তার হাত ধরল। তোমাকে তো আমি চিনি, আজ তোমাকে রাজসভায় নাচতে হবে। রাজকন্যা মুখ তুলে দেখে সে রাজপুত্র আর কেউ নয়, সেই যাকে সে বলেছিল ছাগলদারি তিনি। লজ্জায় দুঃখে রাজকন্যা তাড়াতাড়ি হাত ছাড়িয়ে নিলে। হাতের খাবার হাত থেকে পড়ে গেল। রাজকন্যা কেঁদে ফেলল। রাজপুত্র তখন বলল, ভয় নেই, কেঁদো না। আমি বাউল সেজে তোমাকে বিয়ে করে এনেছি। আমি সৈনিক সেজে তোমার হাঁড়ির দোকান ভেঙেছি। তুমি আমাকে ছাগলদারি বলেছিলে, তোমার ভারী অহংকার ছিল, তোমার সেই অহংকার চূর্ণ করার জন্য আমি এই সব করেছি। তোমার দর্প চূর্ণ হয়েছে, তোমার অনেক শিক্ষা হয়েছে। এবার থেকে তুমি রাজবাড়িতেই থাকবে, আর তোমাকে কুঁড়ে ঘরে ফিরে যেতে হবে না।
রাজকন্যা কান্না ভুলে গেল। রাজকন্যার মুখে এবার হাসি দেখা দিল। এবার রাজবাড়িতে মহা ধুম পড়ে গেল। রাজপুত্রর সঙ্গে রাজকন্যার বিয়ে হবে। ঢাক ঢোল সানাই বাজল, দেশশুদ্ধ নিমন্ত্রণ হলো। রাজকন্যা রাজবাড়ির বউ হলো। মনের মাঝে রাখতে নেই দর্প অহংকার। অবশেষে অপমান মানতে হবে, অবশেষে অপমানে মানতে হবে হার। তো এই তো হলো গ্রিমস ফেয়ারিটেলের একটা গল্প, রাজকন্যার বিয়ে। তার বঙ্গানুবাদ ছিল রাজকন্যার বিয়ে। এই গল্প থেকে তো অনেক কিছু মানে যার সারাংশ আমাদের বলে দেওয়া হলো যে দর্প মানে অহংকার করলে তার পতন হবে। কিন্তু এর আর একটা দিক আছে, কিন্তু যেটা আজকে তো মাতৃদিবস বলে অনেক জায়গায় অনেক কিছু দেখা যাচ্ছে। দেখো, সময় বদলাচ্ছে, পারিপার্শ্বিকতা বদলাচ্ছে, মানুষের মূল্যবোধ বদলাচ্ছে। আমরা মানুষ হিসেবে যদি মূল্যবোধগুলোকে সঠিকভাবে রাখি, তাহলে যদি কেউ সৎভাবে মানে সততার সাথে আর ভালোবাসার সাথে কোনো কাজ করতে পারে, তবে এটা নয় যে তাকে সবাই যেমন সমান তেমনি সবারই বেছে নেওয়ার অধিকার আছে। রাজকন্যা তিনি বাঁচছিলেন, তার জীবনসঙ্গী, অবশ্যই তার সে অধিকার আছে। তার কারোর মনে আঘাত দেওয়ার অধিকার নাই। তিনি যদি নিজে স্বয়ংসম্পূর্ণ হতেন, তাহলে বোধহয় এই যে দর্প অহংকার তার পতন হবে এই জিনিসগুলো দেখতে হতো না। যে কাজ করতে জানে, যে নিজের জীবনকে নিজের মতো করে চালিয়ে নিতে সক্ষম, তার মনে অহংকার থাকে না। কিন্তু তার নিজের মূল্য সে নিজে জানে। তার পারিপার্শ্বিকতা অনুযায়ী সে হয়তো সঠিক মূল্য পেল কি পেল না, অন্যেরা দিল কি দিল না, তার আশাও সে করে না। সে তখন নিজের মূল্য নিজে বোঝে এবং তখন সে নিজের কাজটা নিজে চালিয়ে নিতে জানে। এই যে কাজগুলো সে করতে জানতো না, এইখানেই তার গণ্ডগোল। অন্তত আমার তাই মনে হলো। তাই তুমি কার সাথে থাকবে, তোমার জীবনটা কিভাবে চলবে, সেটা তুমি তখনই করে নিতে পারবে যখন তুমি মা বাবার সঙ্গে থেকে যতদিন আছো, যতদিন তারা আছেন, তাদের সাহচর্যে, তাদের ছত্রছায়ায়, গুরুর আশীর্বাদে, গুরু এবং শিক্ষকদের পথ প্রদর্শনা যে পথ তারা দেখিয়ে দেবেন তার অনুযায়ী তোমরা যখন শিখে নিজে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে, তারপরে তোমরা বেছে নিও কীভাবে তোমরা জীবনযাপন করবে। শুধু মনে রাখতে হবে, যাই করব ভালোবাসার সাথে আর সততার সাথে করব। তাই তো? তাহলে আজ আসি। আর হ্যাঁ, আজ শুভ মাতৃদিবস, তাই তো? তাই আজকে আমার মাকে অনেকটা প্রণাম। মাকে আর প্রণাম জানি কি করবো বলো? তাকে ছাড়া তো অস্তিত্বই থাকে না। তাই মা বাবা দুজনকেই প্রণাম। সমস্ত মা বাবাদের স্বাস্থ্য কামনা করি, সুস্বাস্থ্য। হ্যাঁ, তাহলে আজ এই অবধি, আবার দেখা হবে একসাথে, পড়া হবে কোনো নতুন গল্প। টাটা।